আছে। তো ওই জায়গা থেকে ওদের যে বন্ডিং, কাজের বন্ডিং বা ওদের আর্টিস্টদের মধ্যে যে বন্ডিং, এটা খুব সুপার, যেটা আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে যাচ্ছে। বাট এই গড়াটা যদি আরেকটু দ্রুত হয় বা এটা যদি কন্টিনিউ থাকে, তাহলে আসলে পার্থক্য বলে কিছু থাকবে না। তো পার্থক্যটা এখানে যে ওদের বন্ডিংটা অনেক মজবুত বা অনেক বেশি সুন্দর, আমাদের বন্ডিংটা একটু কম আছে, যেটা হয়তো আগামীতে হয়ে যাবে। এবং আসলে পেশাদারিত্বের জায়গা থেকে আসলে এই পার্থক্যটা চোখে পড়ে, কিন্তু অন্যান্য দিকে তো আসলে সব ধরনের কাজই তো করা হয়, সব রকমের কাজই তো করা হয়। তো শর্টকাটের আসলে অভিজ্ঞতা যেহেতু শুনলাম, কেমন চরিত্র দেখা যাবে, যেহেতু একটু ভিন্ন ধারার চরিত্রে কাজ করা হয়েছে, আমি শুনতে চাই। আমি শর্টকাটটা করেছি, ওটা তো কোভিডের আগে, মানে প্রায় 2 বছর আগে এটা। তো ওই সময় আমার ক্যারেক্টারটা ছিল এরকম যে আমি বাংলাদেশের একটা মেয়ে, বাংলাদেশি মানুষকে আসলে কেমন জানি, মেয়েদেরকে বিশেষ করে কেমন জানি মোটা বলে আখ্যায়িত করে। মানে এটা কেমন জানি এক ধরনের একটা হয় না যে, যেমন আমরা তেঁতুল দেখলে হঠাৎ বলেই ফেলি ও তেঁতুল, আচ্ছা টক। বাট কিছু কিছু তেঁতুল কিন্তু মিষ্টিও আছে। আমরা কিন্তু সুপার শপ গুলো বা দেশের বাইরের কিছু তেঁতুল দেখি যে অনেক সুইট, লাইক সুইটস থেকেও সুইটস। বাট আমাদের একটা রেশিও কথা থাকে না, আচ্ছা তেঁতুল ওটা অনেক টক। ঠিক সেম থিং, বাংলাদেশি নায়িকা বা বাংলাদেশি মেয়ে একটু মোটা হবে, রাইট? তো ওই সময় আমার ক্যারেক্টারটাই এমন ছিল যে হিরোইনটা একটু মোটা নাদুস হবে, বাট অনেক সুইট দেখতে হবে। তার পেছনে 2 ফ্ল্যাটের ছেলেরা প্রেম করে। আর এটার কারণটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমরা ম্যাক্সিমাম সময় চিকিৎসা খাতে যাওয়া হয়। তো আমায় আমার মাকে নিয়ে চিকিৎসার জন্য যাওয়া হয়। তো ওইখানে কি আমি একদমই নতুন একটা মানুষ, কিন্তু আমি যে সুইটেস্ট, ওইটার জন্য দুটো পেছনে পড়ে। তো ওই পেছনে পড়ে তারা আর কি দুজন দুইভাবে আমাকে প্রপোজ করে, দুজন দুইভাবে আমাকে আসলে এনকারেজ করতে চায়। এইভাবে গল্পটা আসলে সামনে এগিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গল্পটার চিন্তাধারা সবকিছু আমাদের ওপার বাংলার যে সিঙ্গার, খুবই পরিচিত সবার, নচিকেতা, ওনার গল্পে, ওনার প্রোডাকশন হাউসে। এবং উনি আমাকে বেবির পর যখন আমি টিভিতে এসেছি আমাকে দেখেছে, তখন উনি আমাকে দেখেই গল্পতে লিখেছে যে একটা নাদুস নাদুস হবে, মোটু ছোটু ফর্সা, তাকে দুটো ছেলে প্রোক করবে, লাইক এইরকম একটা গল্প নিয়ে সামনে এগিয়েছে। এবং আশা করছি এই বছরে তাহলে আমরা এই চলচ্চিত্রটি দেখতে পারবো। আমি যতটুকু শুনেছি দুর্গাপূজাকে চিন্তা করে তারা সবকিছু রেডি করছে, যেহেতু কলকাতায় রিলিজ করবে, সো পূজাটা কলকাতা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখা যাক, আসলে আমরা সবাই অপেক্ষায় আছি যে ভিন্ন ধর্মী একটা ক্যারেক্টারে দেখতে পারবো এবং অন্যান্য চরিত্রগুলো নিয়েও শুনবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, সময় হয়ে গেল ওয়ালমার্ট গল্প কথায় বিরতি নেবার। ফিরে আসছি আবারও এক্ষুনি অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। যে চরিত্রের গল্পে ছিলাম এবং যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে এখন আসলে কোন চলচ্চিত্রের জন্য প্রস্তাব এলে আপনি কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখেন? প্রথমত কথা, আমি সবসময় চিন্তা করি যে দর্শক আমাকে সবসময় কি রকম দেখে এসেছে, দর্শক কি রকম ক্যারেক্টারের সাথে আমি অভ্যস্ত। হঠাৎ করে একদম ডিফারেন্ট কিছু করলে দর্শক নাও নিতে পারে, কারণ একজন অপু বিশ্বাসকে বিগত 12 বছরে যা দেখে এসেছে বা যেটা ওন করেছে, ওটার কাছাকাছিটাই থাকার চেষ্টা করে, তার মাঝে নতুনত্ব, নতুন কোনো কিছু দর্শক যেন পায় সেরকম চিন্তা করি। আর যেটা হচ্ছে যে আমি সবসময় যে কোনো গল্প হাতে আসলে, এখন যেহেতু সিনেমার জগৎটা কিছুটা নাজুক অবস্থায় আছেন, ওইভাবে হচ্ছেন না, যার জন্য আমি অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি যে গল্পটা কি রকম। হ্যাঁ, গল্পটা যদি অনেক বেশি ভালো হয় তাহলে দর্শক এটা দেখবেই। এবং যদি এই গল্পের মাঝে কিছু মেসেজ থাকে যেটা দর্শক থেকে আমি দিতে পারবো, সেরকম কিছু গল্প আমি খোঁজার চেষ্টা করি। তার মধ্যে ডেফিনেটলি ছায়াবৃক্ষটা, ছায়াবৃক্ষের ছবিটা যদি যখন হলে যাবে তখন দেখতে পারবে যে এখানে কিছু শেখার আছে, জানার আছে, মানুষের আবেগ আছে, একটা মেসেজ আছে।